নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। তৃণমূলের লোক ভিতরে বসে গন্ডগোল পাকাচ্ছে, মুখ্যমন্ত্রীকে জানাবো। অন্নপূর্ণা বিক্ষোভ নিয়ে অভিযোগ করলেন মন্ত্রী অগ্নিমিত্রা। পরিচ্ছন্নতায় 10-এ 0 এরা, দেওয়াল লিখনে না। বর্ধমান মেডিকেল সারপ্রাইজ ভিজিটে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দিলেন গুচ্ছ নির্দেশ। 6 মাস পর অনেক কিছু উল্টে যাবে, যাদবপুর কাণ্ডে এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিলীপের। ভয়ের বদলে ভরসার শাসন, মমতার সরকারকে দোষে বার্তা শাহের। শিলিগুড়িতে আইন বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন। মুখে জাল বাঁধলেও জঞ্জালেই মুখ দেয় কিছু প্রাণী, আরাবুলের দলত্যাগ নিয়ে নজিরবিহীন তোপ নওশাদের। যাদবপুরের আজ মেদিনীপুরেও বাম ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষ, এবিভিপি হামলা ও পাল্টা হামলায় রণক্ষেত্রে কলেজ চত্বর। সরকারি স্কুলে বেহাল পরিকাঠামো পরিদর্শনের পথে হামলা, আক্রান্ত ককরোচ নেতা। বিজেপির বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ সিজেপির। বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার 4। হু হু করে বাড়ছে চিনির দাম, ইথানল তৈরির জের, অভিযোগ খোঁড়ালো মোদী সরকার। তাহলে কেন্দ্রের কি যুক্তি? কাটমানি খোর, ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এমপির পিএ, দেবের আত্মসহায়কের বিরুদ্ধে পোস্টার। আরজিকর নির্যাতিতার দেহ সৎকার মামলায় জামিন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীবকে, তোলাবাজি কাণ্ডে হেফাজত। ভয়ের বদলে ভরসার শাসন, মমতার সরকারকে দোষে বার্তা শাহের। শিলিগুড়িতে আইন বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে জেলায় জেলায় ক্ষোভের বিস্ফোরণ, বিডিও অফিস থেকে রেল লাইন তাণ্ডব মহিলাদের। লাক্সের কারখানায় কাগজ নিয়ে প্রশ্ন তুলেছিল কুণাল, তৃণমূল বিধায়ককে উচিত জবাব রাজ্যের, নথিতেই ইতি বিতর্কের। পাচারকারী সন্দেহে যুবক আটক, মুক্তির দাবিতে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত 3 পুলিশকর্মী। ফেলো করি নাও লাইসেন্স, নিউ মার্কেটে ওড়ে হাওয়ালার টাকা, শিখার আগুনে আলোয় অন্ধকার জগৎ। বিচারপতির চেম্বারে গিয়ে ফাইল চাওয়ার অভিযোগ অস্বীকার, তদন্ত চেয়ে সুজিতের সেই আইনজীবীর চিঠি প্রধান বিচারপতি। চিকেন স্নেকের সুরক্ষায় ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড, শিলিগুড়িতে 189 কোটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের। পাক গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে গ্রেপ্তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রানার সঙ্গেও ছিল যোগাযোগ, হেফাজতে নিল এসটিএফ। রাজনৈতিক দলের উস্কানি থেকে দূরে থাকা উচিত, যাদবপুর কাণ্ডে মুখ খুললেন রাসবিহারীর বিধায়ক। টানা 5 দিন স্কুল বন্ধ, 25শে আগস্ট থেকে টানা ছুটি শুরু হচ্ছে রাজ্যের সমস্ত স্কুলে, জারি বিজ্ঞপ্তি। 11টি হোটেল বন্ধ করার নির্দেশ নিউ মার্কেট এলাকায়, পুরসভা এবং দমকলের যৌথ অভিযান। বারবার আবেদন করে ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু কিছুতেই জমি মেলেনি, মমতাকে তীব্র আক্রমণ অমিত শাহের। সরকারি হাসপাতালের 100 গজের মধ্যে ধূমপান, সাবধান, গুনতে হবে মোটা জরিমানা। দেওয়ালে এখনও আরজিকরের স্লোগান, বর্ধমান হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। 7 ঘন্টা পরে অবশেষে ধর্ণা প্রত্যাহার রাহুল গান্ধীর, প্যালেট অভিযোগে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্কুলে ডিএম, ছাত্রীদের সঙ্গে খেলেন ডেমিল, খেজুরির সেই স্কুলে মিটল বেতনের সমস্যাও। চুলো যাক অন্নপূর্ণা ভাণ্ডার, আমরা দিদির লক্ষ্মীর ভাণ্ডার চাই, টাকা না পেয়ে চিৎকার মহিলাদের। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুক্রবারও অন্নপূর্ণার 3000 টাকা না পেয়ে কলকাতা থেকে নানা জেলায় ক্ষোভ বিক্ষোভ রয়েছে। কোথাও বিডিও অফিস, কোথাও পুরসভায় গিয়ে বাঞ্ছনার অভিযোগ করেছেন মহিলারা, এমনকি রেলপথ অবরোধের ঘটনাও ঘটেছে। পুরসভা নিয়ে জেলাশাসক দপ্তরের বৈঠকের সময় একতলায় ঢুকে পড়েছিলেন বেশ কয়েকজন জনমহিলা। অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাচ্ছেন না। তাদের কথা শুনতে বৈঠক ছেড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিলেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে তিনি জানালেন, অন্নপূর্ণা নিয়ে গন্ডগোলের নেপথ্যে রয়েছে তৃণমূল। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন। শুক্রবারও অন্নপূর্ণার 3000 টাকা না পেয়ে কলকাতা থেকে নানা জেলায় ক্ষোভ বিক্ষোভ হয়েছে। কোথাও বিডিও অফিস, কোথাও পুরসভায় গিয়ে বাঞ্ছনার অভিযোগ করেছেন মহিলারা, এমনকি রেলপথ অবরোধের ঘটনাও ঘটেছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দপ্তরে ঢোকার সময় অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী অগ্নিমিত্রা। তাদের আশ্বাস এবং জবাব দিয়ে তিনি জেলাশাসক দপ্তরে ঢুকে যান, কিন্তু দুপুরে প্রশাসনিক
প্রশাসনিক বৈঠকের সময় ছন্দপতন, হৈ হৈ করে একদল মহিলা ঢুকে পড়েন জেলাশাসক দপ্তরের নিচতলায়। বৈঠক ছেড়ে তাদের সঙ্গে কথা বলতে আসেন অগ্নিমিত্রা। বেশ খানিকক্ষণ চলে কথাবার্তা। বৈঠক শেষে অন্নপূর্ণা বিক্ষোভ প্রসঙ্গে অগ্নিমিত্রার মত, অশান্তির নেপথ্যে কোথাও কোথাও পূর্বতন শাসক দলের হাত রয়েছে। তার কথায়, আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। 2 কোটি মহিলার যদি আবেদনপত্র পড়ে থাকে, সেগুলো আপলোড করতেও তো একটু সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। মন্ত্রীর সংযোজন বলতে খারাপ লাগছে। অনেক তৃণমূলের লোক ভিতরে বসে রয়েছে, অনেকে গন্ডগোল পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি। এর আগে বাঁকুড়ার শালতোরার বিধায়ক চন্দনা বাউরি যে অভিযোগ করেছিলেন, সেই সুর শোনা গেল মন্ত্রী অগ্নিমিত্রার গলাতেও। তিনি বলেন, দেখে দেখে যারা যোগ্য তাদের না দিয়ে অযোগ্যদের দিচ্ছে, সেই কারণে যারা যোগ্য তারা অকারণে ক্ষুব্ধ হচ্ছেন। এই বিষয়টার রাজনীতির অংশ, ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে। জাস্টিস ফর আরজি কর, কোথাও লেখা স্টপ রেপ কালচার, উই ওয়ান্ট জাস্টিস, তো কোথাও শিরদাঁড়া বিক্রি নেই, ভয় ছাড়া বাঁচতে চাই। এর মতো দেওয়ালে লিখন দেখে কর্তৃপক্ষকে ডাকেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন 24 ঘন্টার মধ্যে পরিষ্কার হবে সব। মেডিকেল কলেজের দেওয়ালে রাজনৈতিক বার্তা লেখা চলবে না, পরিচ্ছন্ন রাখতে হবে কলেজ ক্যাম্পাস। একই সঙ্গে হাসপাতালে দালাল চক্র রুখতে ব্যাচ ব্যবহারের নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। পরপর 2 দিন বর্ধমান মেডিকেল কলেজে সারপ্রাইজ ভিজিটের পর মন্ত্রীর সমীক্ষা। বর্ধমান মেডিকেল কলেজ পরিচ্ছন্নতায় 10-এর মধ্যে 0 পাবে। বৃহস্পতিবারের মতো শুক্রবারও হঠাৎ বর্ধমান মেডিকেল কলেজ পরিদর্শনে যান শারদত্ত। প্রথমে হাসপাতাল, তারপরে মেডিকেল কলেজে যান। কলেজ চত্বরের দেওয়ালে লেখা বিভিন্ন স্লোগান নজরে পড়ে তার। জাস্টিস ফর আরজি কর, কোথাও লেখা স্টপ রেপ কালচার, উই ওয়ান্ট জাস্টিস, তো কোথাও শিরদাঁড়া বিক্রি নেই, ভয় ছাড়া বাঁচতে নেই। এর মতো দেওয়ালের লিখন দেখে কর্তৃপক্ষকে ডাকেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি নির্দেশ দেন হাতে 24 ঘন্টার সময়, তার মধ্যে সমস্ত দেওয়াল লিখন মুছে ফেলতে হবে। তবে ক্ষণিক পরে কলেজের পড়ুয়াদের সঙ্গে আলোচনার পর ওই বিষয়ে কিছুটা সুর নরম করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, মত প্রকাশের জন্য একটি নির্দিষ্ট জায়গা বা বোর্ড করে দেওয়া যেতে পারে। দেওয়াল নষ্ট না করে গণতান্ত্রিক উপায়ে ছাত্রছাত্রীরা মতামত এবং দাবি দেওয়া জানাতে পারেন। হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্ধমান মেডিকেল কলেজে পরিচ্ছন্নতার ক্ষেত্রে 10-এ 0। হাসপাতাল চত্বর পরিষ্কার রাখতে প্রতি 10 মিটার অন্তর ডাস্টবিন বসানো, রোগী এবং রোগীর পরিজনদের মতে সচেতনতা বৃদ্ধি করতে বলেন তিনি। আবার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর ঘাটতির কথাও মেনে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, এ নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, আস্তে আস্তে সেগুলোর বাস্তবায়ন হবে। সরকারি স্থায়ী নিয়োগ প্রক্রিয়া যেহেতু সময় সাপেক্ষ, সেজন্য বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্টদের সপ্তাহে নির্দিষ্ট কয়েকদিন হাসপাতালের পরিষেবায় যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, চিকিৎসকের ঘাটতির কারণে রোগী পরিষেবা কোনোভাবে ব্যাহত হতে দেওয়া যাবে না। হাসপাতালে দালাল চক্র বন্ধ করতেও দাওয়াই দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রোগীর পরিজনদের পরিচয় নিশ্চিত করতে নির্দিষ্ট ব্যাচ বিলির কথা বলেছেন। রোগী পরিবহনের জন্য অ্যাপ ক্যাবের মতো কিলোমিটার ভিত্তিক ভাড়ায় অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর পরিকল্পনার কথা জানান। এখানেই শেষ নয়, হাসপাতালের কর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও কড়া বার্তা দিয়েছেন তিনি জানান, আসি যাই মাইনে পাই সংস্কৃতি চলবে না, আধার সংযুক্ত বায়োমেট্রিক হাজিরা চালু করতে হবে এবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন এবার এবিভিপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাপ কমছেই না। এই পরিস্থিতিতে এবার বিতর্কিত বয়ান দিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় তুললেন মন্ত্রী তথা বিজেপি বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ। ক্যাম্পাসে আরও কোনো দেশবিরোধী কার্যকলাপ বা স্লোগান উঠলে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সাধারণ সভা কেন্দ্র করে ঝামেলার সূচনা হয়। বামপন্থী শিক্ষার্থীদের দাবি, এবিভিপি সমর্থকরা বাইকে করে বহিরাগতদের নিয়ে এসে ইউনিয়ন রুমে ভাঙচুর চালায়, পতাকা ছিঁড়ে ফেলে এবং শিক্ষার্থীদের মারধর করে। অন্যদিকে এবিভিপির দাবি, কোনো নির্বাচিত পরিষদ না থাকা সত্ত্বেও এই সভার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে গেলে বাম ছাত্র সংগঠনের সমর্থকরা তাদের উপর শারীরিক হামলা চালায় ও গালিগালাজ করে। বুধবারের ঘটনার রেশ গড়ায় বৃহস্পতিবারও উভয় পক্ষের মিছিল ও পাল্টা মিছিলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয়ের চত্বর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সরকার ও বাম ছাত্র সংগঠনগুলোকে একযোগে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়টিকে দীর্ঘদিন ধরে দেশবিরোধী ভাবধারায় কেন্দ্র হিসেবে ব্যবহার করতে প্রশ্রয় দিয়েছে শাসক দল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে এই বিশ্ববিদ্যালয়ে একাধিকবার দেশবিরোধী কার্যকলাপ ও স্লোগান উঠেছে। তৎকালীন তৃণমূল সরকার তা পুষে রেখেছিল। আমরা আগে সেখানে এসএফআই এর অফিস ভেঙে দিয়েছিলাম। আবার যদি ওখানে দেশবিরোধী গতিবিধি দেখা যায় বা স্লোগান ওঠে, তবে এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। 6 মাস অপেক্ষা করুন, অনেক কিছু উল্টে পাল্টে যাবে। ন্যায় সংহিতার ইতিবাচক এবং কার্যকরী দিক ব্যাখ্যা করলেন অমিত শাহ। তিনি জানান, অতীতে নানা অপরাধ করেও ছাড় পেতেন অভিযুক্তেরা, তবে এখন আর তা হচ্ছে না। তৃণমূলের জামানায় ভারতীয় ন্যায় সংহিতা সেভাবে রাজ্যে কার্যকর হয়নি বলে অভিযোগ। ক্ষমতার পালাবদলের পর নতুন আইন কার্যকরে জোর দিয়েছে বিজেপি সরকার। শুক্রবার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে এখন ভয়ের বদলে ভরসার শাসন চলছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুষে শাহের অভিযোগ, তৃণমূল জামানায় ন্যায় সংহিতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি। শাহ বলেন, দেশ জুড়ে এই নতুন ন্যায় সংহিতা
সংহিতা কার্যকর করার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এ রাজ্যে বিজ্ঞপ্তি জারি করেননি, কারণ তিনি জানতেন যখন ওই ন্যায় সংহিতা প্রয়োগ হবে সঙ্গে সঙ্গে সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি এবং ভয়ের সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভোটের আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার কথায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম যে ফাইল সই করেছিলেন তা হলো আমাদের 3 নতুন ন্যায় সংহিতা কার্যকর করার জন্য, আর তারপর থেকেই ভয়ের বদলে ভরসার কাজ শুরু হয়ে গিয়েছে। নতুন ন্যায় সংহিতার ইতিবাচক এবং কার্যকরী দিক ব্যাখ্যা করেন শাহ। তিনি জানান, অতীতে নানা অপরাধ করেও ছাড় পেতেন অভিযুক্তেরা, তবে এখন আর তা হচ্ছে না। উদাহরণ হিসেবে তুলে ধরেন আরজি কর, দুর্গাপুর মেডিকেল কলেজ, দক্ষিণ কলকাতার আইন কলেজ বা সন্দেশখালীর ঘটনার কথা। তার বিশ্বাস, তৃণমূল জামানায় এমন নানা ঘটনায় কোনো পদক্ষেপ করা হয়নি, তবে আইন এবং সরকার বদলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে 15 বছর পর আবার আইনের শাসন সুনিশ্চিত হবে। নতুন ন্যায় সংহিতা কার্যকরী দিক ব্যাখ্যা করতে গিয়ে শাহ বলেন, আমরা নতুন আইনে প্রযুক্তির ব্যবহার করেছি যাতে পুলিশ তদন্তের ক্ষেত্রে আরো বেশি প্রযুক্তি ভিত্তিক তথ্য প্রমাণ জোগাড় করা হতে পারে। তার ফলে বিচারের গতি বাড়বে। জিরো এফআইআর এবং ইএফআইআর ব্যবস্থার সুফলের কথা তুলে ধরেন শাহ। নারী এবং শিশু সুরক্ষার উপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন আইনে প্রযুক্তি, স্বচ্ছতা এবং নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করেন। তার কথায়, যে কোনো ক্ষেত্রে এফআইআর হলে 3 বছরের মধ্যে বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করা সম্ভব হবে। দলত্যাগী নেতা আরাবুল ইসলামকে নজিরবিহীন ভাষায় বিঁধলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নাম না করে গ্রামের বিশেষ প্রাণীর মুখ থলির রূপক টেনে তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আরাবুলের দল ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে নওশাদ জানান, দল ছেড়ে গিয়েছেন বলে যে তিনি নীরব থাকেন তেমনটা নয়। আইএসএফ বিধায়কের কথায় তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন বলে তার বিরুদ্ধে কথা বলবো না তা নয়, তবে আমরা গ্রামের দিকে কিছু প্রাণীকে মুখে জাল দিয়ে রাখি যাতে তারা নোংরা কিছুতে মুখ না দেয়, কিন্তু তা সত্ত্বেও সেই সব প্রাণী মাঝে মাঝেই নোংরা জালে মুখ দেয়। আরাবুলকে অতীতে দলে নেওয়ার প্রসঙ্গ টেনে নওশাদ বলেন, যখন তাকে নেওয়া হয়েছিল তখনই আমি বলেছিলাম তাকে শুধরাবার একটি সুযোগ দেওয়া হচ্ছে। স্বৈরাচারী দল একনায়কতন্ত্র চলছে, এই অভিযোগ তুলে নওশাদ সিদ্দিকীর আইএসএফ ছেড়েছেন ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এ কথা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন আরাবুল। সেই সময়ে তিনি জানিয়েছিলেন তৃণমূলের জন্য তিনি প্রাণপাত করেছেন, কিন্তু সেই দলই তাকে বারবার অপমান করেছে। সেই ক্ষোভ থেকেই তার এই সিদ্ধান্ত। কিন্তু ভোটের ফলের কয়েক মাসের মধ্যেই এ যেন এক অন্য আরাবুল। এবার নওশাদের দলের বিরুদ্ধে কার্যত একই রকম অভিযোগ তুলে পথ ছেড়েছেন তিনি। আরাবুলের বক্তব্য, আইএসএফ একনায়কতন্ত্র চালাচ্ছে। তার অভিযোগ, ভাঙড় জুড়ে দলের লুম্পেন বাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। এর প্রতিবাদ স্বরূপ তিনি দল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহল বলছে, শওকত মোল্লার প্রভাবে ক্রমশ কোণঠাসা হয়ে আইএসএফকে বেছে নিয়েছিল আরাবুল, কিন্তু এখন তার পরবর্তী সিদ্ধান্ত কি হতে পারে তা নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, আরাবুল ইসলামের পরবর্তী রাজনৈতিক গন্তব্য কি? বর্তমানে তৃণমূল কংগ্রেস 2 ভাগে বিভক্ত। একে একে অধিকাংশ বিধায়ক এবং সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। তারা নিজেদের আলাদা শিবির তৈরি করেছেন। তাহলে কি আরাবুল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে ঝুঁকবেন? এই প্রশ্নই এখন সকলের মনে। যদিও ঝুঁকলেও ঋতব্রত শিবির তাকে স্বাগত জানাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে এবিভিপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যাম্পাস। ভাঙা হয় বিশ্ববিদ্যালয়ের এমব্লেম, যা স্বয়ং নন্দলাল বসুর তৈরি। মেদিনীপুর কলেজে এবিভিপির সংঘর্ষ শুক্রবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো পরিস্থিতি তৈরি হলো মেদিনীপুর কলেজেও। বাম ছাত্র সংগঠনগুলির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন এবিভিপি। দুপক্ষের মধ্যে বাচ্চা থেকে হাতাহাতি শুরু হয়। বেশ কয়েকজন জখম হয়েছেন। সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় মেদিনীপুর কলেজ চত্বর। পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলির পড়ুয়াদের একটি বৈঠককে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। অভিযোগ, সেই বৈঠকে বাইরে থেকে গিয়ে হামলা চালান এবিভিপির সদস্যরা। ভেঙে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের এমব্লেম, যা তৈরি করেছিলেন শিল্পাচার্য নন্দলাল বসু। তার বিরুদ্ধেই মেদিনীপুর কলেজের সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর তরফে শুক্রবার একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। বেলা 12টা থেকে সেই উপলক্ষে কলেজ চত্বরে জামায়াত শুরু হয়। অভিযোগ, অচমকা সেখানে এবিভিপির পতাকা হাতে নিয়ে একদল দুষ্কৃতী হামলা করে। এসএফআই কর্মীদের মারধর করা হয়, এমনকি কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও অন্যান্য কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, তাদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যা হয়। এসএফআই এর মেদিনীপুর জেলা সম্পাদক রনিত বেরা বলেন, যাদবপুরের ঘটনার প্রতিবাদে পড়ুয়ারা এখানে সভার আয়োজন করেছিল। তাদের উপর হামলা চালায় এবিভিপি। ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের অধ্যাপক ও অন্যান্য কর্মীদেরও মারধর করা হয়। আহতদের এখনও হাসপাতালে নিয়ে যেতে পারছি না। প্রশাসনের কাছে দাবি, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে শিক্ষাঙ্গনে ভয়মুক্ত পরিবেশ তৈরির ডাক দিয়েছেন রনিত। এসএফআই এর অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে এবিভিপি। তাদের পাল্টা বক্তব্য, যাদবপুর ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল কলেজ চত্বরে। তাদের কর্মসূচিতে এসএফআই হামলা চালিয়েছে। এবিভিপির 10 থেকে 12 জন সদস্য
জখম হয়েছেন বলে দাবি সাংগঠনিক রাষ্ট্রীয় কার্যকরী সদস্য অরুণাভ দত্তের। তিনি বলেন, যাদবপুরের ঘটনায় প্রতিবাদ রাজ্য জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। মেদিনীপুর কলেজে সেই আন্দোলন চলাকালীন এসএফআই এর গুন্ডারা আক্রমণ করে 10 থেকে 12 জন এবিভিপি সদস্য আহত হন। পুলিশকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। রাজস্থানের সরকারি স্কুল পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ উঠল সিজেপি স্বেচ্ছাসেবকদের উপর। শুক্রবার এই ঘটনায় সিজেপির সহ আহ্বায়ক আশুতোষ রাঙ্কা সহ দলের একাধিক সদস্য আহত হয়েছে বলে দাবি করলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার অভিযোগ, স্কুলে পরিদর্শনের সময় বিজেপির সমর্থিত দুষ্কৃতীরা সিজেপি কর্মীদের উপর হামলা চালায়। অভিজিৎ দীপকে একাধিক পোস্টে দাবি করেন রাজস্থানের সিজেপি স্বেচ্ছাসেবকদের উপর হামলা হয়েছে এবং আশুতোষ রাঙ্কা সহ কয়েকজনকে মারধর করা হয়েছে। ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, স্কুল পরিদর্শনে যাওয়ার আগেই ঘটনাস্থলে বেশ কয়েকজন বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। আশুতোষ রাঙ্কার দাবি, রাজস্থানের রামপুর কানওয়ারপুরা গ্রামের একটি সরকারি স্কুল পরিদর্শনে গিয়েছিল সিজেপি এর দল। ওই স্কুলটি দীর্ঘদিন ধরে গোয়াল ঘরে চলছিল বলে অভিযোগ করেন তিনি। স্কুলের পরিকাঠামোগত সমস্যা খতিয়ে দেখে তা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই তাদের উদ্দেশ্য ছিল বলে জানান রাঙ্কা। রাঙ্কার অভিযোগ, সিজেপি দলের সদস্যরা এলাকায় পৌঁছানোর পরই তাদের বাধা দেওয়া হয়। ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের কর্মী এবং স্থানীয় বাসিন্দারাও ছিলেন বলে দাবি তার। পুলিশকে খবর দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার আরও দাবি, দলের সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়, গাড়ির কাচ ভাঙচুর করা হয় এবং মোবাইল ফোন ভাঙচুর করা হয়। আশুতোষ রাঙ্কা দাবি করেন, হামলায় সিজেপি এর এক সদস্যের হাত ভেঙে গিয়েছে, তার নিজের জামাও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দলের এক মহিলা সদস্যের উপরেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন রাঙ্কা। ঘটনার সঙ্গে জড়িতদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাজস্থানের স্কুল শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের বিরুদ্ধে সরব হন তিনি। ওয়্যারলেস ডেটা পরিষেবা রিপ্লেসমেন্ট ও কাস্টমার কেয়ারের নাম করে বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগ। বালিগঞ্জ থেকে গ্রেপ্তার 4। কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্তরা। সূত্রের খবর, ধৃতরা বালিগঞ্জে ভুয়ো কল সেন্টার চালিয়ে বিদেশিদের, বিশেষ করে ব্রিটেনের নাগরিকদের সঙ্গে প্রতারণা করত। গোপন সূত্রে খবর পাওয়ার পর বালিগঞ্জের নির্দিষ্ট এলাকায় নজরদারি ও সার্চ মিনে তদন্ত করেছিল কলকাতা পুলিশের সাইবার সেল। সেই তদন্তে ধৃতদের কার্যকলাপ সামনে উঠে আসে। তারপরই সেখান থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তালতলা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ফোন উদ্ধার করেছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ছোট দলে ভাগ হয়ে মূলত বিদেশি নাগরিকদের, যার মধ্যে ব্রিটেনের নাগরিকদের প্রতারণার ফাঁদে ফেলত। ব্রিটেনের নাগরিকদের সঙ্গে কথা বলতেও দক্ষ ছিল তারা। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়ে তার ওয়্যারলেস ডেটা পরিষেবা রিপ্লেসমেন্ট ও কাস্টমার কেয়ারের নাম করে বিদেশিদের ফোন করত। এরপর ভিওআইপি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যোগাযোগ করে গ্রাহকদের কার্ডের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এভাবে বিপুল পরিমাণ পাউন্ড ও ডলারের প্রতারণা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই চক্করের মূল পান্ডা বিহারের বাসিন্দা। ডার্ক ওয়েব সহ বিভিন্ন উৎস থেকে বিদেশি গ্রাহকদের কলিং ডেটা বা লিড সংগ্রহ করে সে এই চক্রকে সরবরাহ করত বলে অভিযোগ। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইসগুলি ফরেনসিক পরীক্ষার পাশাপাশি ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। এর মাধ্যমে আরও কোনো দেশি বা আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত অন্যদের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থের সন্ধান করে তা ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রয়োজনে আয়কর দপ্তর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলিকেও বিষয়টি জানানো হবে। ধৃতদের নাম ফিরদৌস ইকবাল, শেখ সাজ্জাদ, রূপম টিমেথি বিশ্বাস এবং শিব্বির আলম। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানে শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।